চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দলের যারা বড় বড় নেতা কর্মী বার্তা দিয়েছিলেন, হুমকি দিয়েছিলেন, ইয়ে কানুন নেহি মানেঙ্গে, SIR হতে দেব না, নাম কাটতে দেব না, আজকে ঘোষণা হয়ে গেল কাল থেকে শুরু হচ্ছে SIR। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতই বলুন ইয়ে কানুন হাম নেহি মানেঙ্গে, SIR আগামীকাল থেকে শুরু হচ্ছে। ম্যাম, এটা বাস্তব পরিস্থিতি, এটাই বাস্তব, এটা আপনাকে মানতে হবে। SIR আগামীকাল থেকে শুরু হচ্ছে। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে SIR এর যে ফর্ম, এনিউমারেশন ফর্ম, অর্থাৎ যেখানে ডিটেলসগুলো থাকবে আপনার এবং আপনার ভোটার তালিকা রিলেটেড যা ডিটেলস সমস্তটা ফিল আপ করা বিএলওরা করবেন এবং তারপর পরপর আমরা দেখাচ্ছি কিভাবে পুরো প্রসেসটা কমপ্লিট হবে এবং তারপর ফাইনাল লিস্ট বেরোবে। এর মাঝে অনেকগুলো ধাপ থাকবে, সুযোগ থাকবে, যদি কারোর নাম বাদ যায় তাদের অ্যাপিল করার, হিয়ারিং করার, তাদেরকে বারবার সুযোগ দেওয়া হবে নিজের কথা বলার। কিন্তু তৃণমূলের মিথ্যাচার কি থেমে থাকবে? তৃণমূলের চেষ্টা এই SIR নিয়ে উস্কানি দেওয়ার কি থেমে থাকবে? না, থেমে থাকবে না। বীরভূমে তো থেমে থাকেনি। বীরভূমে SIR শুরু হওয়ার আগেই হঠাৎ করে SIR যাতে কারুর নাম বাদ না যায় তার জন্য নাকি একটা হেল্প ডেস্ক খুলে বসেছে তৃণমূল কংগ্রেস পৌরসভার ভিতরে। সেই আইনি সহায়তা কেন্দ্রে তারা নাকি আইনি সহায়তা দিচ্ছে যে SIR এর জন্য নাম বাদ না যায়। আরে এটা আপনার কাজ নয়, এটা ইলেকশন কমিশনের কাজ। আর কত মিথ্যাচার, আর কিভাবে থামানোর চেষ্টা করবেন SIR? আর থামবে না, শুরু হয়ে গিয়েছে SIR। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দলের প্রত্যেকে এটা জানেন, কিন্তু মানতে হয়তো অসুবিধা হচ্ছে। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। SIR का दूसरा चरण 12 राज्यों में या संघ शासित प्रदेशों में आरंभ होने वाला है। अरे जो आइन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम चेंज करेगा, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। যাবতীয় হম্বিতম্বির জবনিকা 12 রাজ্যে শুরু SIR, যার অন্যতম পশ্চিমবঙ্গ। মঙ্গলেই শুরু SIR এর প্রথম ধাপ। ব্যাস, ভোট বাক্সে টান পড়বে বুঝতে পেরে ময়দানে আজব খেলা শুরু তৃণমূলের। 26 ইলেকশন গোটা পশ্চিমবাংলা জুড়ে খেলা হবে, চিন্তা করেন না, খেলা একসঙ্গে হবে, সবাই মিলে একসঙ্গে খেলবো এবং জয়লাভ করবো। কেষ্টর খেলা শুরু। নাম বাদ পড়ল না, কিন্তু বাদ পড়লে আইনি সহায়তায় তৈরি তৃণমূল। 1 নভেম্বর থেকে সিউড়ি পুরসভায় খুলছে আইনি সহায়তা কেন্দ্র। না, এমন কোনো সহায়তার কথা অন্তত নির্বাচন কমিশনের পরামর্শে নেই। আগ বাড়িয়ে এই আইনি সহায়তা কেন্দ্র আদতে সহায়তা নাকি লোক খেপানো? দেখুন, ওনার খেলার এখন আর কত এনার্জি আছে আমি জানি না, খেলতে থাকুন, কোনো অসুবিধা নেই। পা হরকে যেন পিছলে পড়ে না যান, কারণ ওই চেয়ারে যদি পড়ে যান এবং হাত পা যদি ভাঙে তুলে আনা যাবে না, একদম পড়েই থাকবে। অনুপ্রবেশকারীদের যেন তেন প্রকারেণ ভোট বাক্সে টিকিয়ে রাখতে তৃণমূল এবার মরিয়া। দম্ভ, চুরি আর দুর্নীতির নৌকায় ভর করে গড়ে তোলা এই নকল মুদিগড় তাসের ঘর না হয়ে যায় সেই ভয়ে দিশেহারা তৃণমূল। বিদায় ঘণ্টা শুনতে পাচ্ছেন মমতা, পড়তে পাচ্ছেন দেওয়াল লিখন। রিপাবলিক বাংলা। খেলা হবে, খেলা হবে, বিভিন্নভাবে হুমকি, বার্তা, বিভিন্নভাবে বলা রক্তগঙ্গা বয়ে যাবে, বিভিন্নভাবে বলা এই আইন কানুন আমরা মানব না, সমস্ত কিছুতে জল ঢেলে দিয়ে আগামীকাল থেকে SIR হচ্ছে। স্যার, SIR তো হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে SIR এর নাম অ্যাড হলো, বাদ গেল, সমস্তটাই দেখবেন নির্বাচন কমিশন। সাংবিধানিক দায়িত্ব তাদের। নির্বাচন কমিশনার মনে করিয়ে দিলেন যে এটা তাদের সাংবিধানিক দায়িত্ব। এর মধ্যে তৃণমূল কংগ্রেস কনসা আইনি সহায়তা দেবেন একটু বলতে পারেন কেউ? তৃণমূল কংগ্রেসের কাজ হবে
যে দায়িত্ব নির্বাচন কমিশন দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলকে তাদের বিএলএদের মাধ্যমে সহায়তা করা। তৃণমূল কংগ্রেস খেলা হবে বলে যতই লাফাক দুহাত তুলে, আসল খেলাটা হবে নির্বাচন কমিশন যখন সাংবিধানিকভাবে যে অবৈধ ভোটার, ভুয়ো ভোটাররা রাজ্যে রয়েছে তাদের নামগুলো বাদ দেবে। যে নামগুলোর মাধ্যমে হয়তো অনেকটাই এগিয়ে থাকার কথা ভাবছিলেন এ রাজ্যের শাসক নেত্রী, শাসক দল। প্রশ্ন উঠছে তাই জন্য কি ভয়? কিশলার অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ খুব সিম্পল প্রশ্ন। তৃণমূল বলছে খেলা হবে, কিন্তু এসআইআর এর ঢাকে কাঠি, খেলা এবার জমজমাটি। এবার তো আসল খেলা হবে। ভুয়োদের নাম বাদ যাবে, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। যে নামের ওপর ভিত্তি করে অনেকে ভরসা করেছিলেন ভোট বৈতরণী পার হওয়া, তাদের নাম বাদ গেলে তারপর কি হবে? প্রশ্ন থাকবে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে যাব এবং প্রশ্ন করব। আসল খেলা শুরু হয়ে গিয়েছে। আগামীকাল থেকে এসআইআর এবং তারপরেই ফাইনাল লিস্ট। সেই ফাইনাল লিস্ট তার উপরেই ডিপেন্ড করবে এই রাজনৈতিক দলগুলোর ভাগ্য। আমার সঙ্গে কিশলার অগ্নিবাণ বাংলার 6টা স্লটে 1 নম্বর শোতে যারা রয়েছেন, শিশির বাজোরিয়া বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছেন, শঙ্কুদেব পণ্ডা বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, প্রসূন ঘোষ চিকিৎসক তৃণমূলকে সমর্থন করেন, জিষ্ণু বাসু রয়েছেন গবেষক এবং রক্তিম দাস রয়েছেন সাংবাদিক। আমি প্রসূন বাবুকে প্রশ্ন করতে চাই। প্রসূন বাবু, দেখছেন তো এসআইআর ঘোষণা হলো, শুনলেন আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। স্যার, আপনি যাকে সমর্থন করেন, নেত্রী বলেছিলেন কানুন নেই মানেঙ্গে, জল পড়ে গেল, কানুন মানতেই হবে, কোনো উপায় নেই, সাংবিধানিক দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশন এই কাজটা করবে। আপনি আমাকে শুধু এইটুকু বলুন স্যার, তৃণমূল কংগ্রেস বীরভূমের পৌরসভার ভেতর একটি আইনি সহায়তা কেন্দ্র খুলেছে, এসআইআর এ নাম বাদ গেলে নাকি তারা আইনি সহায়তা দেবে। কোন আইনি সহায়তা তারা দেবে স্যার, আপনি কি একটু বলতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন? বলুন। দেখুন, এসআইআরে যদি অকারণে কোনো ন্যায্য নাম বাদ যায়, এবং এমন বহু মানুষ আছে যারা সঠিকভাবে নিয়ম বা কী করে নাম তুলতে হয় বা নাম বাদ গেলে কি করতে হয় সেটা বুঝতে পারে না, তার জন্য গাঁয়ের যে সমস্ত লোক বা শহরের যে সমস্ত লোক তারা ন্যায্যভাবে সঠিকভাবে নিয়মটা বুঝতে পারছে না, তাদের জন্য আইন এবং তাদের জন্য যতটুকু সাহায্য করা যায় সেই সাহায্য করা। কিন্তু যে কথাটার উপরে আমি জোর দেব, কোনো এসআইআর হোক, হচ্ছে এসআইআর হোক, কিন্তু যদি বাদ যায় তাদের সাহায্যের জন্য কারণ নাম বাদ গেল কি গেল না নির্বাচন কমিশন ডিসাইড করবে। কারণ নাম বাদ গেলে পরে নির্বাচন কমিশন ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি, এই লম্বা পিরিয়ড চলবে। কেউ গিয়ে ক্লেম করতে পারবে, অবজেকশন করতে পারবে ফর্ম 7 দিয়ে। তাদের সহায়তার জন্য বিএলওরা যারা ফর্ম লিখতে পারে না তাদের জন্য ফর্ম পর্যন্ত লিখে দেবেন। এর পরের ফেজে, নোটিশ ফেজে হিয়ারিং হবে, ভেরিফিকেশন হবে, সেখানে দুটো ফেজ থাকবে। আবার সেখানে গিয়ে ডিএম এবং তারপর ইলেকটোরাল অফিসারকে গিয়ে অ্যাপিল করা যাবে, প্রশ্ন করা যাবে, নিজের সাইড তুলে ধরা যাবে। তারা যদি কিছু লিখতে পড়তে না পারেন তাদের জন্য বিএলওরা নিজে লিখে সাহায্য করে দেবেন, ভলেন্টিয়ার থাকবে। তৃণমূল কংগ্রেস বীরভূমে অনুব্রত মণ্ডল বলছেন খেলা হবে, তারপর আইনি সহায়তা কেন্দ্রের নামে এই নাটক করছেন। এই নাটকটা করে কি তৃণমূল কংগ্রেস প্রমাণ করছে যে তারা এসআইআর দেখে বড্ড ভয় পেয়ে গিয়েছে? আপনার কথা ধরেই আমি বলি, 3টে ফেজে একটা বাড়িতে 3 বার করে লোক যাবে, এটাও বলেছে। যদি কেউ বুঝতে না পারে তার জন্য যাবে, তারপরেও যদি কিছু হয় যাবে এবং শেষে আরেকবারও যাবে। আমি এরপরেও বলি, যদি আইনি সহায়তা কেন্দ্র খোলে এবং তাতে সাধারণ মানুষ যায় তাহলে আপনারও কিছু বলার নেই, আমারও কিছু বলার নেই। না, আমি একবার শিশির বাবুকে জিজ্ঞেস করবো। শিশির বাবু, এই আইনি সহায়তা কেন্দ্রের নামে যে নাটকটা হচ্ছে, যেটার কোনো প্রয়োজন নেই, ইলেকশন কমিশন ইজ এনাফ, তারা ভলেন্টিয়ার দিচ্ছেন, বিএলও দিচ্ছেন, সমস্ত সহায়তা দিচ্ছেন। এবার আইনি সহায়তা কেন্দ্রের নামে এটা কি আইনি সহায়তা দেবে? ইলেকশন কমিশনের এরকম কোনো ক্লজ আছে যেরকম আইনি সহায়তা কেন্দ্র খোলা যায়? শিশির বাবু, আপনি আমাকে যদি 45 সেকেন্ড টাইম দেন। এই যে নাটক আপনি বললেন, তৃণমূল কংগ্রেসের প্রথম নাম হচ্ছে নাটক। প্রথমত, আপনি অল ইন্ডিয়া পার্টির নাম, কিন্তু আপনি নাম রেখেছেন অল ইন্ডিয়া। দ্বিতীয়, 21শে জুলাই মমতা ব্যানার্জি জোর গলায় বলেছিলেন করতে দেব না, দেব না, দেব না। আজকে আমাদের সামনে তৃণমূলের মুখপাত্র বসে আছেন,
ওনাকে মনে করিয়ে দিই, ওনার দলের সাধারণ সম্পাদক, জানি না এখন ওনার কি পজিশন, আমি জানি না, কেন মাঝখানে তো ছেড়ে দিয়েছিলেন, উনি এই যে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে 180 ডিগ্রি পাল্টি মেরে বলছেন তৃণমূল তো সবসময় বলছিল নির্ভুল ভোটার তালিকা, কোনোদিন আমরা শুনেছি? আর আপনি যেটা বললেন একটা আইনি সহায়তা কেন্দ্র, ওখানে কি সহায়তা দেবেন না মারধর করবেন জানি না, কিন্তু এটা হচ্ছে তৃণমূলের সাধারণ সম্পাদকের কথা। তৃণমূল সব সময় চেয়েছিল, দাবি করেছিল নির্ভুল ভোটার তালিকা। এই শব্দ প্রয়োগ কেউ শুনেছে তৃণমূল কোনো নেতার মুখ থেকে? আমরা তো এটাই শুনেছি, একটা নাম বাদ পড়লে 5 লক্ষ লোককে নিয়ে যাব, ঘেরাও করব, নির্বাচন কমিশন ঘেরাও করব, মুখ্যমন্ত্রী বলছেন সাংবিধানিক একটা পথ থেকে। সব থেকে আগে আমার কথা শেষ হওয়ার আগে একটা কথা বলে দিই, পশ্চিমবঙ্গের সব ভোটার, যত পলিটিক্যাল পার্টি আমি আশা করি আজকের ঘোষণার স্বাগত জানাবে। কেন একটা স্বচ্ছ ভোটার তালিকা কে না চাইবে? আজকে তৃণমূলও বলছে আমাদের দাবি, আচ্ছা ভাই চলো তোমাদের দাবি, তোমরা তো একেবারে বলেছিল লন্ডভন্ড করে দেব, রক্তগঙ্গা বইয়ে দেব, এখন কি? ঠিক এখন কি শঙ্কু বাবু, আমার প্রশ্ন হচ্ছে অনুব্রত মণ্ডল আবার নতুন করে খেলা হবে শুরু করেছেন, কি খেলা খেলবেন উনি? উনি তো খুব একটা, মানে আমি ভগবানের কাছে প্রার্থনা করি উনি ঠিক হয়ে যান, বাট ওনার তো শারীরিক অসুস্থতাও আছে নানা রকম, উনি কি এখন খেলতে পারবেন এই বয়সে? দেখুন, কিছুক্ষণ আগে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা ফর্মাল প্রেস কনফারেন্স করে এসআইআর এর ঘোষণা করেছেন। আপনারা খুব মাইনুটলি যদি নির্দিষ্টভাবে তার বক্তব্য শোনেন চিফ ইলেকশন কমিশনারের, তাহলে আমি 3টে পয়েন্ট আজকে আইডেন্টিফাই করবার চেষ্টা করব, যেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য এবং তার সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম, একজন মাননীয় সাংবাদিকের প্রশ্ন ছিল যে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছেন এবং এসআইআর করতে দেবেন না, এই হুঙ্কার দিয়েছেন। এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা কী? নির্বাচন কমিশন খুব নির্দিষ্ট করে বলেছেন যে সাংবিধানিক যে কোনো সংস্থা তার কি ডিউটিস হবে, কি ফাংশনস হবে, সেটা সংবিধানে উল্লেখ করা আছে। এখন তিনি যদি সেই সংবিধান না মানেন, সেইভাবে সংবিধানের গরিমা রক্ষা না করেন, তাহলে সংবিধানে এই প্রভিশনও আছে যে সেই সংস্থার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে হয়। সেই অ্যাকশন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এই স্পষ্ট হুমকি ইলেকশন কমিশন দিয়েছে। আমার মনে হয় সাংবিধানিক পোস্টে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী যে আওয়াজ দলীয় রাজনৈতিক মঞ্চে 21 জুলাই দিয়েছিলেন, আজকে এতক্ষণ প্রায় 3-4 মিনিট 5 মিনিট 10 মিনিট হয়ে গেল, এখনও ইলেকশন কমিশনারের ঘোষণা, তারপরেও তৃণমূল কংগ্রেসের আওয়াজ আর মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার দ্বিতীয় পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, চিফ ইলেকশন কমিশনারকে একজন মাননীয় সাংবাদিক জিজ্ঞেস করলেন যে যারা বিএলএরা এলাকায় এলাকায় যাবেন, সেখানে কি কেষ্টবাবুরা গুড় বাতাসা খাওয়ালে কি অসুবিধা? কেষ্টবাবুটা বলেননি, বলেছেন তাদের সুরক্ষার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছে ইলেকশন কমিশন। মনে রাখতে হবে যে স্টাফেরা ওখানে কাজ করতে যাবেন তারা ইলেকশন কমিশনের স্টাফ। সেখানে ইলেকশন কমিশনার খুব নির্দিষ্ট করে বলেছেন যে প্রয়োজন পড়লে হচ্ছে কেন্দ্রীয় সুরক্ষা ব্যবস্থা নিতে যে তারা পিছপা হবেন না, সেটার ইন্ডিকেশন তিনি দিয়ে বলেছেন যে আমরা আশা করছি যে এই ধরনের পরিস্থিতি কোনো রাজ্যে তৈরি হবে না। আপনার কাছে আসছি, আমি একবার বাইটটা শোনাই, আপনি যে বাইটটার কথা উল্লেখ করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি রেখেছিলাম ওটা আমাদের এলিমেন্ট, কারণ এই আলোচনা করা প্রয়োজন। এই দুটো বক্তব্য মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে হচ্ছে যে ওনার সাংবিধানিক দায়িত্বটা কি, মানে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে নির্বাচন কমিশন কোনো সাংবিধানিক দায়িত্ব পাইতে বোঝায় না। আজকে ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় যে আস্ফালন করেছিলেন যে গণতন্ত্র মানব না, তার এগেইনস্টে সরাসরি হচ্ছে নির্দেশ দিয়েছে, উত্তর দিয়েছে। सर, हर्षा फ्रॉम रिपब्लिक टीवी। ज्ञानी सर दिस साइड, आपने कहा सर कि कोई गतिरोध नहीं है पश्चिम बंगाल में। सर, बिहार के एसआईआर के वक्त जो श्रंक हुआ था इलेक्टोरल रोल वोट लगभग 6% था सर, लेकिन बिहार के मुकाबले अगर पश्चिम बंगाल देखा जाए तो पूर्व में भी बहुत ही वोलाटाइल स्टेट रहा है। अभी जब से अनाउंसमेंट हुई है पैन इंडिया एसआईआर की, पश्चिम बंगाल खासकर टीएमसी के नेताओं ने कहना शुरू कर दिया है कि देयर विल बी ब्लड बाथ इन वेस्ट बंगाल इफ वोटर्स आर डिलीटेड। तो ऐसे में what will election commission do to counter and restore faith, because West Bengal is different as compared to other states? वेस्ट बंगाल की बात एक बार दोबारा उठी है तो मैं एक बार और स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत
हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है। आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी और करती रही। এখান থেকে দ্বিতীয় অগ্নিবাণ দ্বিতীয় প্রশ্ন শঙ্কুদা আপনার কাছে আসছে। দ্বিতীয় অগ্নিবাণ দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। আজকে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় অগ্নিবাণ কিশলয়ের অগ্নিবাণে হম্বি তনবির অনুপ্রেরণায় রক্ত ঝরলে দায় নেবেন মমতা। নির্বাচন কমিশন বলে দিলেন আইন শৃঙ্খলার দায় রাজ্যের সাংবিধানিকভাবে। রিপাবলিক টিভির হর্ষার প্রশ্নের উত্তরে এমনটা বলেছেন নির্বাচন কমিশনার। বলুন স্যার। আচ্ছা, আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলেই আমার বক্তব্য শেষ করতে চাই, সেটাই যথেষ্ট। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চে যাই বলুন না কেন, তিনি যে জানেন এই হুম্বি তুম্বি তার প্রশাসনিক জায়গায় বা সাংবিধানিক জায়গায় খর্ব হয়ে যাবে বা শান্ত হয়ে যাবে, তার দৌড় করবার বা দৌড়ানোর জায়গা নেই, সেটা বুঝেই তিনি কি করেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে আগেই যেমন ধরুন পুরুলিয়া তার ডিএমটা চেঞ্জ করে দিয়েছেন, যেমন ধরুন পূর্ব মেদিনীপুর তার ডিএমটা চেঞ্জ করে দিয়েছেন, যেমন মুর্শিদাবাদ ডিএমটা চেঞ্জ করেছেন। আপনি ভাববেন না যে এটা রুটিন, এটার পিছনে সুচতুর রাজনৈতিক কৌশল আছে। তিনি বুঝেছেন যে যে জায়গায় এসআইআর তিনি প্রাথমিকভাবে ডিরেক্টলি এফেক্টেড হয়ে যাবেন এবং সম্ভাবনা প্রবল, যেখানে তার এজেন্সি তার লোকেরা এর আগে একাধিকবার কাণ্ড কারখানা করে বেআইনি ভোটার ঢুকিয়েছে, সে সমস্ত নাম কাটা যাবে, সেই ভয়েই আগে থেকে এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভেন্টিভ মেজার্স তিনি নিতে গেছেন। কিন্তু আমরা যে থেমে আছি তা নয়। ভারতীয় জনতা পার্টি আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই আমরা সরকারিভাবে এই তার কমপ্লেনের কপি আমরা সেই অফিসিয়াল কমপ্লেন ইলেকশন কমিশনে রেজিস্টার করেছি। কেন রেজিস্টার করেছি? মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন যে ইলেকশন কমিশনের কোনো ক্ষমতা নেই, আমি সরকার, আমি আমার মতো চালাবো। আজকে ইলেকশন কমিশনার স্পষ্ট করেছেন, বলেছেন যেদিন এসআইআর এর নোটিফিকেশন হবে সেদিন থেকে এসআইআর সংক্রান্ত কাজে যুক্ত কাউকে বদলি করতে হলে ইলেকশন কমিশনের থেকে এনওসি নিতে হবে রাজ্য সরকারকে। আর যদি বেশি বাড়াবাড়ি করেন আপনার বিরুদ্ধে সাংবিধানিক ব্যবস্থা নিতে তার সময় লাগবে না। আসলে উনি, আমি এক লাইনে শেষ করব, উনি আসলে ভয় পেয়েছেন যে এসআইআরটা নিয়ে নয়, উনি ভয় পেয়েছেন এসআইআর এর পর যে ডেটা আসবে সেই ডেটায় স্পষ্ট হবে যে তৃণমূল কংগ্রেস কিভাবে বহিরাগতদের এখানে আশ্রয় দিয়েছে, কারা তারা, আইডেন্টিটি কি তাদের, তারা কেন এই রাজ্যে বসে রয়েছে। আপনি জানেন যে কলকাতা শহরে তারা জমি কিনুক বা না কিনুক, তারা একের পর এক গ্রামের ভিতরে ভিতরে গিয়ে জমি কিনে নিজেদের আইডেন্টিটি তৈরি করে বসে রয়েছে। সারা বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, তার উত্তর দিতে হবে। আমি জিষ্ণুদার কাছে যাবো। জিষ্ণুবাবু, আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানে আমাদের রিপোর্টার হর্ষা প্রশ্ন করলেন রিপাবলিকের, যে বাংলায় তৃণমূল কংগ্রেস নেতারা রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলে, আপনারা কি বলবেন? উনি বললেন রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্যের সাংবিধানিক দায়িত্ব, যেমন ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ইলেকশন এবং তার প্রসেসটা কমপ্লিট করা। এটা সরাসরি বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। মুখ্যমন্ত্রী যে আস্ফালন করেছিলেন, জল ঢেলে দিলেন, এবার দায় নেবেন মমতা যদি এ রাজ্যে কিছু আইন শৃঙ্খলা পরিণতির অবনতি হয়। বলুন স্যার। দায় নিয়েছেন তিনি। গতবার বিধানসভা নির্বাচনের পরে ৬২ জন রাজনৈতিক কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। যারা বিরোধী দল করতেন তাদেরকে ৬২ জনকে খুন করা হয়েছে। ভারতবর্ষের অন্য আর একটা রাজ্যের নাম করুন যেখানে রাজনৈতিক কারণে এতজনকে মারা হয়েছে। কোনো লজ্জা আছে? তিনি দায় নিয়েছেন। এই প্রত্যেকটা ক্ষেত্রে তার অনুপ্রেরণায় এই যে জঘন্য হিংসা হচ্ছে তার কোনোটার দায় তিনি নিয়েছেন। এই ক্ষেত্রে ভারতবর্ষের একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে এই খাগড়াগড়ের যে শাকিল আহমেদ, এই শাকিল আহমেদের মতো লোক শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, সারা ভারতবর্ষের জন্য বিপজ্জনক। এটা বহুদিন ধরে এটাকে ভারতবর্ষ পুষে রাখবে না। ভারতবর্ষ একটা কোনো ব্যবস্থা নেবে। 12টা রাজ্যে হচ্ছে, তো একটা রাজ্যে হচ্ছে না। এই 12টা রাজ্যের মধ্যে কোনোটা বিজেপির সরকার আছে, কোনোটায় অন্য কোনো দলের সরকার আছে। কিন্তু দাদা, 12টা রাজ্যের কোথাও বলা হয়নি যে রক্তগঙ্গা বইয়ে দেবো নাম বাদ গেলে। কোনো রাজ্যে বলে না কেউ, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলে না ইলেকশন কমিশন ঘেরাও করব। একদম। আমি শুধু আরেকটা জিনিস বোঝার চেষ্টা করছি যে একটা জিনিস লক্ষ্য করেছেন
যে যারা ধরুন এখানকার এই চাকরি দুর্নীতি নিয়ে কিংবা আরজি করের ঘটনা নিয়ে তারা কিন্তু আজকে এই সরকারের সঙ্গে দাঁড়িয়েছে। যতগুলো এই গণতন্ত্র বিরোধী, যারা ভারতীয় গণতন্ত্রের বিরুদ্ধে, মানে অতি বিপ্লবী, বামপন্থী, যারা একটা মুখোশ এরকম রাখে যে তারা এর বিরোধিতা করছে, কিন্তু যে সরকার এই চাকরি চুরির মতো ঘটনা ঘটিয়েছে, যে সরকার এই হাসপাতালে দুর্নীতি এবং একটা নিরীহ যে প্রতিবাদী মেয়ে তাকে এরকমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার সঙ্গে যে সরকার, সেই সরকারের সঙ্গে কিন্তু আজকে এসআইআর এর প্রশ্নে তারা পাশে দাঁড়িয়েছে। তার মূল কারণটা হচ্ছে এটাই, যে কারণের জন্য আজকে শাকিল আহমেদের মতো বিপজ্জনক লোকেদেরকে ভারতবর্ষে রাখা হবে না। কারণ ভারতীয় গণতান্ত্রিক যে কাঠামো, তাতে এই রাজনৈতিক শক্তি কেবল বিরোধী নয়, তার সঙ্গে সঙ্গে যাকে যাকে রাস্তায় দেখবেন তারা সকলে একইভাবে ভারতীয় গণতন্ত্রের বিরোধী। ঠিক, আমি রক্তিম বাবুর কাছে যাবো। রক্তিম বাবু, আমার প্রশ্ন হচ্ছে, একটা স্পষ্ট করে নির্বাচন কমিশন এত সুন্দর করে স্টেপগুলো আজকে মুখ্য নির্বাচন কমিশনার সাহেব বোঝালেন এবং তার সঙ্গে পিডিএফ দিলেন এবং বললেন যারা ফর্ম অবধি ফিল আপ করতে পারে না, বিএলওরা যাবে গিয়ে ফর্মটাও ফিল আপ করে দেবে। তৃণমূল কংগ্রেস আইনি সহায়তা দেবে এসআইআর এর জন্য। তৃণমূল কংগ্রেস কি নির্বাচন কমিশনের সঙ্গে একটা প্যারালাল বডি তৈরি করছে? খেলা হবে, রক্তগঙ্গা বইয়ে দেব, আইনি সহায়তা কেন্দ্র তৈরি করব, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে তৃণমূল কংগ্রেস। বলুন স্যার। এই চ্যালেঞ্জটা তো সবসময়, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের ক্ষেত্রে চ্যালেঞ্জ, পশ্চিমবঙ্গের নিজস্ব একটা জাতীয় সঙ্গীত বানানোর চ্যালেঞ্জ, অর্থাৎ একটা রাষ্ট্রের ভেতর আর একটা রাষ্ট্র কায়েম করার প্রবণতা দীর্ঘদিন ধরেই রয়েছে। লোগো পরিবর্তন করে দেওয়া, অশোক স্তম্ভের জায়গায় কি একটা বাংলা লোগো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার সম্প্রতি ভারত সরকার 2 বছর আগে সিএ প্রবর্তন করেছে। সিএর মধ্য দিয়ে যারা নিপীড়িত হিন্দু যারা ওপার থেকে চলে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে ভারত সরকার। সেটার আগাগোড়া তৃণমূল তার বিরোধিতা করেছে। তো যদি আজকে আপনারা ভোটারদের জন্য এত উৎসুক হয়ে উঠেছেন, তাহলে সিএর জন্য কেন আপনারা একটা ক্যাম্পগুলো খুলতে পারছেন না? এই যে তারা কি সিএতে যারা চলে এসছে, যেসব মানুষগুলো অত্যাচারিত নিপীড়িত, তাদের জন্য আপনাদের মন কাঁদছে না? আপনাদের কাদের জন্য মন কাঁদছে? মন কাঁদছে তাদের জন্য, ঠিক সঠিকভাবে জিষ্ণুদা বলেছেন, সেই মানুষগুলো যারা আমার দেশে থেকে আমার দেশকে খোকলা বানাতে চায়, তাদের ক্ষেত্রে যারা 47 সালে একটা আলাদা রাষ্ট্র পেয়েছিল ধর্মের কথা বলে, তারা আবার ব্যাক করে এসে আমার দেশকে ভাঙতে চাইছে। প্রশ্ন হচ্ছে যে বাম আমলেও মৃত বাবা মারা ভোট দিতেন, এই আমলেও তারা ভোট দেন এবং তার সঙ্গে নতুন করে যুক্ত বলছেন না। এরকম শুধু ব্রাত্য বসু কেন, আমাদের শ্রমিক ভট্টাচার্যের বাবাও নাকি ভোট দিয়ে জানে সে। তো এই আমলে আরেকটা নতুন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে জামাই ভোটার। যে এই আমলে জামাইরা এসে ভোট দিচ্ছেন। কোন জামাইরা? যারা ওপার বাংলায় থাকেন তারা এখানে বিয়ে করেছেন। ভাঙড়ে বেশ কয়েকটা জায়গা, সীমান্তবর্তী বেশ কিছু অঞ্চলে জামাই পাড়া তৈরি হয়েছে, যেখানে জামাইরা ভোট দিচ্ছেন। ঝাড়খণ্ডেও আছে স্যার, ঝাড়খণ্ডেও আছে, এখানেও আছে। এখন হচ্ছে যে এই যে এসআইআর হলে মৃত বাবা মা জামাইয়েরা কি করবেন, এই প্রশ্নটা আছে। আমি একটা তথ্য দিই, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের সাম্প্রতিক একটা গবেষণা, দুজন গবেষক তারা আগস্ট মাসে একটা গবেষণা করেছিলেন, গবেষণাপত্রটা পাশ করেছিলেন। তাতে তারা বলছেন 2024 সালের ভোটার তালিকায় 1 কোটিরও বেশি পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার আছে। 1 কোটিরও বেশি। খেয়াল করবেন, এটা গবেষণা তত্ত্ব, এটা কোনো শঙ্কুবাবু এসে বলে দিলেন বা অন্য কোনো রাজনৈতিক নেতা বলে দিলেন, একটা গবেষক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে তারা যথেষ্ট গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজটা করেন, ডেটাবেস। তারা বলছেন যে প্রকৃত ভোটার হওয়ার কথা 6.57 কোটি, সেখানে রয়েছে 7.61 কোটি 2024। এবার ধরুন এটা যদি আমরা ধরি তাহলে কি দাঁড়াবে? আপনি এটা খেয়াল করে দেখবেন, যত বাংলাদেশি পশ্চিমবঙ্গের বাইরে ধরা পড়েছে তাদের আধার কার্ড ভোটার কার্ড সব বাংলা থেকে তৈরি করা। শুধু তাই নয়, যত জঙ্গি সাম্প্রতিক সময় ধরা পড়েছে তাদের আধার কার্ড ভোটার কার্ড সব বাংলা থেকে পাওয়া। তার মানে এখানে ভোটের জন্য একটা সিস্টেমকে বদলে দেওয়ার জন্য এদেরকে নেওয়া হয়েছে। আমার জায়গাটা হচ্ছে অন্য। ধরুন যারা ভারতবর্ষের প্রকৃত আমরা নাগরিক, এই যে ভুয়া ভোটার, এরা কি করছে? এরা হচ্ছে যে আমার সংস্কৃতি, আমার চেতনা, আমার ইচ্ছে, রাজনৈতিক অভিলাষ সমস্ত কিছুকে বদলে দিচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্যে।
এটা কি আমি মেনে নেব? কিন্তু কাল থেকে তো স্যার এসআইআর হচ্ছে, ভয়টা ওখানেই, কাল থেকে এসআইআর হচ্ছে, এদের ভয়টা ওখানে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কাগজ নাড়িয়ে কানুন নেই মানেঙ্গে। সে তো আমরা কাগজ দেখাবো না বলে বামপন্থী বুদ্ধিজীবীদের রাস্তায় মিছিল দেখিয়েছি। সেই বামপন্থী বুদ্ধিজীবীরা যখন পাসপোর্ট করতে যান তখন কি তারা কাগজ না দেখিয়ে পাসপোর্ট করেন? আমার প্রশ্নটা হচ্ছে এখানে। বামপন্থীরা এদের সঙ্গেই আছে, বাবু হাত তুলছেন। আসি রক্তিম বাবু। আমি আরেকটা খুব প্রত্যেকের কাছে যাবো। দেখুন, চোর ডাকাতরা না আগে থেকে যে তৃণমূলের সৌজন্যে কিভাবে তৈরি হয়েছে বাংলায়, তার সব থেকে বড় খোলাসা আজকে হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে আজকে প্রেস কনফারেন্সে ইলেকশন কমিশন স্পেসিফিক্যালি বলেছে যে যদি আইডেন্টিফাইড ভোটারের বাবা বা মা বা নিকটাত্মীয় ট্রেস পাওয়া যায় এবং তাতে যদি মিল পাওয়া যায় তাহলে প্রাইমা ফেসিতে আর ডকুমেন্টেশনে গোয়েট করার দরকার নেই। এরা একটা ছেলেরা কি করেছে, বাংলাদেশ থেকে ঢুকে এখানে কাউকে একটা বাবা কাকা জ্যাঠা পাঠিয়েছে, তার কোনো ডিরেক্ট লিঙ্ক নেই। ফলে সেই সমস্ত কেসে ইনভেস্টিগেশন জরুরি, সেই সমস্ত কেসে এফআইআর জরুরি, সেই সমস্ত কেসে তৃণমূলের কোন কোন নেতা এই ফলস জালি আইডেন্টিটি তৈরি করে টাকা নিয়েছে তাদেরকে গ্রেফতার করা জরুরি। ভয় এখানেই হয়েছে, এইভাবে আর্টিফিশিয়ালি ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে। এসআইআর শুরু হয়ে যাওয়ার পরে সীমান্তবর্তী অঞ্চলে দেখবেন একটা ব্যাপক ঘটনা ঘটবে। সেটা কি, প্রচুর মানুষ পালাতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়বে, অথবা সীমান্তবর্তী জেলায় প্রচুর মানুষ হঠাৎ করে লেটে বার্থ সার্টিফিকেট তৈরি করা শুরু করেছে। হ্যাঁ, আমি উত্তরটা নিই। প্রসূন বাবু উত্তর, শঙ্কুবাবুর অভিযোগগুলোর উত্তর। আমি প্রথমেই বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর থেকে যেভাবে ইলেকশনে এবং মানুষের সাথে জুড়ে রয়েছে এবং প্রতিবার ইলেকশনে সেই রেজাল্ট দিয়েছে। আগে উনি তো এইসবের বিরুদ্ধে বলেছিলেন। অবশ্যই 2011 এর পর থেকে 2011 এর পর থেকে তৃণমূল কংগ্রেস এবং তার সরকার কেন এই ব্যাপারে ইনিশিয়েট করেন? কি এমন ঘটলো? আচ্ছা, আমি বলে নি না। এবারে যে এসআইআর হয়েছে, এসআইআর হোক, আমরা তো বলছি এসআইআর হোক, কবে বলছেন? ন্যায্য ভোটার যারা বলছেন, যদি ন্যায্য ভোটার বলছেন, আরে তৃণমূল তো বলেছিল করতে দেব না, ক্ষমতা রাখলে আটকান না, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার তৃণমূল কংগ্রেস ক্ষমতা রাখলে এসআইআর আটকান, এখন বলছেন কেন? মিউ করে। আর দু নম্বর কথা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় শুনে নিন, শোনা যাবে না। না, আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের এসআইআর এ আপত্তি নেই বলছেন? না, ये कानून हम नहीं मानेंगे, তাহলে কি ছিল? ये कानून हम नहीं, अच्छा उत्तरটা, ये कानून हम नहीं मानेंगे। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস ন্যায্য ভোটে যেতে, মানুষের ভোটে যেতে, যে ব্যালট পেপার গুলো খেয়ে নেয়, ভূতের ভোটেও যেতে, ভূতের ভোটে একটা ভোটে মেদিনীপুরে 50টা মৃত ভোটার, 80,000 ভূতে 50 ইনটু 80,000, কত মৃত ভোটার? পাড়ায় পাড়ায় মিনিমাম 1.5 কোটি আছে। নির্বাচন কমিশনের থেকে ভারতীয় জনতা পার্টির বেশি ভয় হচ্ছে। পাড়ায় পাড়ায় সহায়তা কেন্দ্রগুলোর কি কাজ আমি জিজ্ঞেস করছি স্যার, এই সহায়তা কেন্দ্রগুলোর পারপাসটা কি? আমি তো এটাই বুঝতে পারছি না। এই শুনুন এক সেকেন্ড, কোন সহায়তা কেন্দ্র কেন্দ্র করা যাবে না। ইলেকশন কমিশনটা কারোর পৈতৃক সম্পত্তি না। একদম না। আমরা বিরোধী দল হিসেবে কি এখানে ললিপপ খাবো? আমরা ইলেকশন কমিশনে কমপ্লেইন করব, কেসটাকে ভেতরে রেখে এসআইআর করতে হবে, কেসটাকে দরকার হলে বাইরে রেখে এসআইআর করা যাবে না। কারণ নেই, আমি একদম মেনে নিচ্ছি। ইলেকশন কমিশন যখন কারো পৈতৃক সম্পত্তি নয়, তেমনি মানুষ যদি কোথাও যেতে চায়, সাধারণ মানুষ তাকে আরে বেআইনি কিছু করলে কি করে হবে? আমি শিশির বাবুর কাছে যাব। আচ্ছা শেষ করুন শিশির বাবু। আপনি সিএ এর সময় সিএ কাকা বলে এটা মানবো না বলেছিলেন, আজকে মানুষ সিএ করতে যাচ্ছে, আপনি আটকাচ্ছেন কেন? এনআরসি সময়ও দেখেছি, তারপরে তার রেজাল্টও দেখেছি কি হয়েছে। যাচ্ছেন কেন? সংবিধানের বাইরে কি সহায়তা কেন্দ্র করা যায়? যে কেউ যদি মার্ডার করে তাহলে এই যে হত্যার আসামি সে সহায়তা কেন্দ্রে যেতে পারে নাকি পুলিশে যাওয়া বাধ্যতামূলক? এখানে এই এসআইআর করার জন্য সাংবিধানিক যে ব্যবস্থা তার বাইরে অন্য যা কিছু করাটা বেআইনি। এই বেআইনিটা এর জন্যই করছেন কারণ তারা জানেন ঠাকুর ঘরে কেড়ে না, আমি তো কলা খাইনি, ঠাকুর ঘরে যাকে। আর জিসুদা কোথায় হচ্ছে এটা? পৌরসভার ভিতরে
হতেই পারে না। পৌরসভার ভেতর এইটা কি করে দেবে? আমি শিশিরদার কাছে যাব, শিশিরদার কাছে যাব। সিসিজি স্পষ্ট করবে অ্যাকর্ডিং টু দ্য ল এসআইআর এর নোটিফিকেশন হয়ে যাবার পর সেই প্রসেসের মধ্যে ইলেকশন কমিশন ইজ দ্য সুপ্রিম অথরিটি টু টেক আ কল। হু দ্য হেল ইউ আর? তুমি ভেতরে গিয়ে ওখানে ওই সমস্ত করবে। শিশিরবাবুর কাছে যাব, শিশিরবাবু। পৌরসভার ভেতর একদিকে চলছে সহায়তা কেন্দ্র তৃণমূলের, অন্যদিকে ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে আঙুল দেখিয়ে মনে করিয়ে দিচ্ছেন যে এ রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সাংবিধানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। রক্তগঙ্গা বইয়ে দেওয়ার প্রশ্নের উত্তরে এটাই বলেছে নির্বাচন কমিশন। বলুন স্যার। আসছি, আবার আসছি। শিশির বাজারে সব থেকে আগে রিপাবলিক বাংলার দর্শকদের জন্য একটা জিনিস বলে দিই, স্পষ্ট করে দিই। ইলেকশন কমিশন 24শে জুন 2025 এসআইআর ঘোষণা করে দিয়েছিল, আর ওই জিনিসটা আবার 5 জুলাই সব সিইওদের মনে করিয়ে দিল। আমি এক লাইন পড়ে দিই ওদের অর্ডার থেকে। আই এম ডাইরেক্টেড টু রেফার টু প্যারা 10 অফ কমিশনস অর্ডার নাম্বার so and so dated 24/6/25 wherein the commission has ordered SIR of electoral roll to be undertaken in all states and UTs, and the states that the details, schedule and guideline for the SIR will be issued in due course, যেটা আজকে হয়েছে। SIR ঘোষণা হয়ে গিয়েছিল 24শে জুন, তাই জন্য ভারতীয় জনতা পার্টি আজকে এই যে 235 জনের ট্রান্সফার অর্ডার হঠাৎ করে ইস্যু হলো, এরা ভাবলো দ্যাট কি আমরা 2 ঘন্টা আগে করে দিই, তাই জন্য আমরা চিফ ইলেকশন কমিশনার আর সিইও দুজনকে চিঠি দিয়েছি। এটা এরা করতে পারে না। আরেকটা প্রশ্ন আপনাদের সামনে শিশিরবাবু, আমি একবার বুঝতে চাই, দর্শকদের জন্য বুঝতে চাই, এই ট্রান্সফার অর্ডার বলুন, হঠাৎ করে ডিএম চেঞ্জ বলুন, এর পিছনে আপনারা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন? এটার পিছনে আমরা রাজনৈতিক ভয় দেখছি। প্রথম দিন থেকে একদিন মনে আছে মমতা ব্যানার্জি একটা ওদের যে বলে তো অর্গানাইজেশনাল মিটিং এর জায়গায় বলেন প্রশাসনিক মিটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল, প্রশাসনিক বৈঠক। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, প্রশাসনিক বৈঠকে ডিএম দের আর বিএলও দের হুমকি দিলেন, পরিষ্কার ভাষায় বললেন আমি আছি, আমি কালকেও থাকবো, তোমাদের ভাগ্য বিধাতা আমি। আর ডিএমদের বললেন তোমরা এই 1000 জনকে পাঠালে কি করে ট্রেনিং এ, তোমাদের অত হিম্মত হলো কোথা থেকে? এটা কেন বলতে গেলেন মমতা ব্যানার্জি? ভয় তো সেই দিন থেকে ছিল। আর যদি সত্যি সত্যি যদি ইনি ভোটার লিস্ট শুদ্ধিকরণ করতে চাইছিলেন, একবার কোনো তৃণমূল নেতার মুখ থেকে শুনেছি কি আমরা কোনো ভুতুরে ভোটারকে রাখতে দেব না, অনুপ্রবেশকারীকে রাখতে দেব না, ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটারকে রাখতে দেব না? না, এটা অ্যাকচুয়ালি যে প্রথম থেকে আমরা দেখে এসেছি বামফ্রন্ট যেটা করতো ওই একই জিনিস 5 ডবল করে ফেলেছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। তাই জন্যে 2002-এ যখন এসআইআর হলো, 13তম এসআইআর, তখন 28 লক্ষ ভোটারের নাম বাদ গেল পশ্চিমবঙ্গে, যখন 4.5 কোটি ভোটার মাত্র ছিল। মমতা ব্যানার্জি হাততালি দিলেন। 2005-এ স্পিকারের উদ্দেশ্যে একগুচ্ছ কাগজ ছুড়ে বললেন যেই রাজ্যে অত অনুপ্রবেশকারী ভোটার আছে ওখানে নির্বাচন হবে কি করে? আজকে কি হয়ে গেল মাননীয়া? একটাই জিনিস, আপনি তখন ছিলেন বিরোধী দলের নেত্রী, আজকে আপনি শাসক দল। যেটা সিপিএম ভয় করছিল, এখন আপনার ওই ভয়, হারার ভয়, আর কিচ্ছু না। ঠিক, আমি হ্যাঁ হাত তুলছেন, হ্যাঁ বলুন। আমার একটা প্রশ্ন আছে স্যার জিষ্ণুদা। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন বলছে 2002-2003-এ যদি বাবা মায়ের বা কোনো রিলেটিভের নাম থাকে তাহলে কোনো ডকুমেন্টই দেখাতে হবে না, আর যদি না থাকে এরকম কোনো নাম তাহলে 11টা ডকুমেন্ট দিয়েছে, সেই ডকুমেন্টগুলো দেখাতে হবে। এমনকি তিনি এও বলছেন যে যদি ওই 11টা ডকুমেন্ট না থাকে, অন্য কোনো ডকুমেন্ট নিয়েও ইআরওর কাছে যাওয়া হয়, তিনি কনসিডার করবেন, তিনি ইমিডিয়েটলি রিজেক্ট করবেন না, তিনি পরিস্থিতি দেখে কনসিডার করে বিচার করবেন। এত ফ্লেক্সিবল একটা পথ। এরপর বলা যে বৈধ নাম বাদ চলে গেলে আমরা রক্তগঙ্গা, বৈধ নাম বলে না, নাম বাদ গেলে আমরা রক্তগঙ্গা বইয়ে দেবো, আসলে মানুষকে উস্কে দেওয়া, খেপিয়ে দেওয়া, এটাই ওদের উদ্দেশ্য। হ্যাঁ দেখুন, আমার বাঙালি হিসেবে লজ্জা করছে এর জন্যই যে এই 12টা রাজ্যের মধ্যে অনেক জায়গাতেই তো শাসক দল আছেন, শাসক হলেই এই অন্যায় করতে হবে। একটু আগে শিশিরদা যে কথা বললেন যে আগের যে শাসক ছিলেন তারাও অন্যায় করতেন, বাংলায় এখনকার যে শাসক
তারাও অপরাধ করবেন, তারাও চুরি করবেন। আমি বাঙালি হিসেবে লজ্জা বোধ করছি যে অন্য কোনো রাজ্যের তারা তো সঙ্গে সঙ্গে বলছেন না যে না এটা হলে আমাদের ভোটার ব্যাংক নষ্ট হয়ে যাবে। কারণ এই অপরাধ করার যে প্রবণতা, যে 5 গুণ 6 গুণ করে ফেলেছেন যে বাংলাদেশ থেকে বা অন্য জায়গা থেকে রোহিঙ্গা ভোটার বা বাইরের ভোটার, এবং আমাদের পুরো রাজ্যের যে জনসংখ্যার বিন্যাস, সেই জনসংখ্যার বিন্যাসটাই নষ্ট হয়ে যাচ্ছে। উনি আজকে আছেন, দুদিন পর থাকবেন না, কিন্তু পশ্চিম বাংলাটাই থাকবে না। পশ্চিম বাংলাটাই বাংলাদেশের মতো যেরকম ভয়ানক অবস্থা, সেই ভয়ানক অবস্থার দিকে রেখে এরা বিদেশে চলে যাবেন বা অন্য কোথাও পালিয়ে যাবেন। আমি বাঙালি হিসেবে মনে করি যা ক্ষতি এই রাজনৈতিক চক্র করে গেল, বাঙালি হিসেবে সারা জীবন এদেরকে কোনোদিন বাঙালি ক্ষমা করতে পারবে না। বেশ, আমি শঙ্কুদা, আমার প্রশ্ন হচ্ছে 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি বিএলওরা যাবেন। তৃণমূল নেতাদের হুমকি শুনেছি, প্রয়োজন হলে বিএলওদের পেছনে তৃণমূল নেতারা, তৃণমূল কর্মীরা যাবে। রাজনৈতিকভাবে কোনো মানে এমন সিচুয়েশন তৈরি হলো, মারধর করা হলো, রক্তগঙ্গা বওয়ানোর বার্তা দিয়ে দেওয়া হয়েছে, কি হবে তারপর? আচ্ছা, প্রথম কথা হচ্ছে মারধর, রক্তগঙ্গা এসব নিয়ে প্রশ্ন তখনই আসবে কারণ আমরা জানি বহু বিএলও আছেন যেটা তাদেরকে তৃণমূল নেতা বেছে বেছেই দেওয়া হয়েছে। পঞ্চায়েত প্রধানের কাছে নাম নেওয়া হয়েছে, সে তৃণমূল কিনা, তার বাবা তৃণমূল কিনা, তার 14 পুরুষ তৃণমূল কিনা, তাকে নিয়ে তুলে নিয়ে এসে বিএলও করা হচ্ছে। ইম্পর্টেন্ট রোল প্লে করবে বিএলএরা। এই যে আমাদের যারা বিএলএ আছেন তাদের কথা, তাদের হেয়ারিং যদি প্রপারলি না শোনা হয়, আমরা উপর পর্যন্ত যাব, আমরা একদম চিফ কমিশনার পর্যন্ত যাব। মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো শুধুমাত্র এইটা দেখেছেন, উনি এখনো দেখেননি যে আমরা লিস্ট নিয়ে পৌঁছবো যে বাংলাদেশি ভোটারকে আপনার ডিএম বেআইনি হচ্ছে আইডেন্টিটি দিয়ে দিয়েছে, আপনার পঞ্চায়েত প্রধান বেআইনি ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তাকে গ্রেপ্তার করতে হবে, এফআইআর করতে হবে, স্পেসিফিক ইনসিডেন্ট তৈরি করব, কেস স্টাডি করব। ফলে আপনি ভাববেন না, সরি, এটা এক পেশে হবে যে আপনি শুধুমাত্র কাগজ দেখিয়ে দিলেন, অথরিটি স্যাটিসফাইড হয়ে গেল, বললো বাবা কি ভালো ব্যাপার, কাগজ নিয়ে এসছে। সে কাগজ তো তৃণমূল তৈরি করে দিয়েছে, সে কাগজ তো তৃণমূলের নেতারা তৈরি করে দিয়েছে, তার ভিডিও এভিডেন্স আছে। দেখেননি নেত্রী বলেছিল যে চলে যাও অমুক দাদার কাছে, বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের সমস্ত কাগজ বানিয়ে দেবে। আরে তৃণমূল ভবনের পেছনে এসটিএফ হচ্ছে গুজরাট থেকে লোক এসে ধরে নিয়ে গেল, গুলশান কলোনি থেকে, সেখানে কম্পিউটার নিয়ে জালি ভোটার কার্ড, আধার কার্ড সব বানাতো, এরা কাগজ বানিয়ে দিয়ে দেবে। আপনি কি করে বুঝবেন? ফলে সেই সমস্ত কেসে আমাদের যারা বিএলএ আছে বা অন্যান্য রাজনৈতিক দলের যারা বিএলএ আছে তাদের দায়িত্ব নিতে হবে, সাধারণ মানুষকে দায়িত্ব নিতে হবে যে আপনার এলাকায় বহিরাগত ঢুকে বসে যাচ্ছে না তো, চালিয়ে আই কার্ড বানিয়ে নিচ্ছে না তো। ফলে সবাই মিলে, এটা দেশের কাজ, সেই দেশের কাজে কোমর বেঁধে লাগতে হবে এবং স্পেসিফিক কমপ্লেন জমা দেবো আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন যে আমরা দেবো না, এটা হবে না। আমরাও স্পেসিফিক ডকুমেন্টেশন দিয়ে চ্যালেঞ্জ করব, আপনার ডকুমেন্ট জালি হলে সেই জালি ডকুমেন্টের কাছে ব্যবস্থা নিতে হবে। বেশ, প্রসূনবাবু, প্রত্যেক দলের বিএলএরা থাকবেন, যে বিএলএরা এই সমস্ত প্রসেসের একটা অংশ হবেন এবং তারা দেখবেন কোথাও কোনো জটিলতা বা কোথাও কোনো এমন কিছু হচ্ছে কিনা যেটা হওয়ার কথা নয়। তৃণমূল নিজেদের বিএলএ অবশ্যই দেবে। তৃণমূলের বিএলএরা যেখানে সমস্ত লিস্ট পাবেন যাদের নাম বাদ গিয়েছে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যখন লিস্ট উঠবে তখন এই প্রশ্নটা আসছে কোথা থেকে যে যদি অন্যায্য নাম, যদি বৈধ নাম বাদ যায় তাহলে পরে আমরা রক্তগঙ্গা, তাহলে পরে আমরা এই করব। আরে ভাই, বৈধ নামটা বাদ যাবে কি করে যদি যে নাম বাদগুলো যাচ্ছে সেগুলো পাবলিক স্পেসে থাকে? প্রসূনবাবু, সব অবৈধদের জন্য এই উকিলরা দাঁড়িয়ে পড়বে। প্রসূনবাবু, তৃণমূল কংগ্রেস নেমে বলবে এরা সব বৈধ, সব বাংলাদেশি রোহিঙ্গা, বলবে এদেরকে উত্তরটা নেই। খেলা হবে বলছেন হ্যাঁ, অবৈধ বৈধ নাম বাদ যাবে, এই সিচুয়েশনটাই অ্যারাইজ হচ্ছে না। আচ্ছা, বৈধ নাম বাদ যাবে না, বৈধ নাম থাকবে। বৈধ নাম যাতে এই পুরো এসআইআর সুন্দর সুষ্ঠুভাবে হয়, নির্বাচন কমিশন বলেছে রাজ্যের মাননীয় যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাকে ঠিক করে দেখতে। মমতা বন্দ্যোপাধ্যায়, তার অ্যাডমিনিস্ট্রেশন, তার পুলিশ সুষ্ঠুভাবে দেখবে। এবং এটাও আমি বলছি যে দেখবেন এমন অনেক ঘটনা ঘটবে যেখানে নির্বাচন কমিশনের লোকেরাও সুন্দরভাবে সুষ্ঠুভাবে বলবে যে এটা একদম বৈধ ভোটার, এর কোনো অসুবিধে নেই। সেখানেও বিভিন্নভাবে দেখবেন বিভিন্ন অপোজিশনের দল সেটা নিয়ে যুক্তি খাড়া করবে। আমার তখন একটাই বক্তব্য থাকবে, নির্বাচন কমিশন যেন তারে যাদের বৈধ বলেছে
আর বাংলাদেশিদের রেগুলারাইজ করে দেবে, রোহিঙ্গাদের রেগুলারাইজ করে দেবে, অনুপ্রবেশকারীদের রেগুলারাইজ করে দেবে। বাংলাটা কি অনুপ্রবেশকারীদের ডেন হবে? এই আপনারা চেয়েছেন যেন অন্য কোন রাজনৈতিক দলের কথায় কোনো জালি ভোটারদের উপর ভিত্তি করে চেয়েছেন। প্রশ্ন বাবু আমি আসি, কোন রাজনৈতিক দলের কথা তো হওয়ার কথা নয়। শুনুন, সিপিএম এর সময় এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেননি যে এখানেও নামে ভোটার লিস্টে নাম বাংলাদেশের ভোটার লিস্টে কোটি বাংলাদেশীর থাকার কথা মুখ্যমন্ত্রী, মানে আজকের মুখ্যমন্ত্রী তখন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন। আমার একটা শুধু প্রশ্ন, যে লিস্টটা উনি ছুঁড়ে মেরেছিলেন সেই লিস্টের লোকগুলো কোথায় গেল? সেই লোকগুলো কোথায় গেল? তাদের কি ফেরত পাঠিয়েছিলেন? আমি সহজ প্রশ্ন একটা পরিষ্কার প্রশ্ন করছি, তারা বৈধ হয়ে গেল? মুখ্যমন্ত্রী ছুঁড়ে মেরেছিলেন সেই লিস্টটা নিয়ে আসুন, এবং তাদের তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কি ব্যবস্থা নিয়েছেন সেটা পশ্চিম বাংলার মানুষ জানতে চান। এসআইআর শেষ হবে তখন দেখবেন সমস্ত কিছু বেরিয়ে গেছে, এখনই সব কিছু জলের মতো। আমি একটা কথাই বলতে চাই যে আমার মেয়ের বয়স 5 বছর, আমার মেয়ে তার যখন 18 বছর বয়স হবে সেই পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবে কিনা, এই প্রশ্নটা আজকে সবচেয়ে বেশি জরুরি। কারণ যেভাবে অনুপ্রবেশকারীরা আমাদের চারদিক থেকে ঘিরে ধরেছে, আমি রাস্তায় বেরোয় যে রিক্সা উঠি সেই রিক্সাওয়ালা রোহিঙ্গা, যে ফল বিক্রেতা সেই রোহিঙ্গা, সর্বত্র একই অবস্থা। কলকাতা শহরের মধ্যে আমরা কিভাবে বাঁচবো? আমার ধর্ম, সংস্কৃতি, ইতিহাস সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছে সমস্ত রাজনৈতিক দল। তারা যদি দেশপ্রেমী হয়, কারণ তো ভারতের সংবিধানের আন্ডারে রয়েছে, তারা কেন অবৈধ ভোটারদের এই ভারত থেকে উৎখাতের দাবিটা করছেন না? এখানে সবার একসঙ্গে এক প্রশ্নে আসা উচিত, যেখানে অন্য রাজ্যে বিরোধিতা হচ্ছে না, আমার রাজ্যে বিরোধিতা হচ্ছে কেন? এই প্রশ্নটা আমার কাছে। বিরোধিতা কেন হচ্ছে বলি দাদা, বিরোধিতা হচ্ছে কারণ এই রাজ্যে আমরা দেখেছি ব্যালট পেপার মুখে নিয়ে লোকে ছোটে, আমরা দেখেছি ব্যালট পেপার নিয়ে পুকুরে মানুষ ঝাঁপ দেয়, আমরা দেখেছি হু করে ছুটছে গোটা ব্যালট বাক্স নিয়ে। স্যার আমরা দেখেছি, আমি একটা কথাই বলি, দিনের শেষে আজকে আমার মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথকে নিয়ে এত কথা বলেন, সুকান্তকে নিয়ে এত কথা বলেন, নজরুল ইসলাম, এই রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্তের বাণী কি আর 10 বছর পরে আমি শুনতে পারবো? এই প্রশ্নটা আমার কাছে সবচেয়ে বেশি জরুরি। ঠিক 30 সেকেন্ড শিশির বাবু, কনক্লুডিং কমেন্ট। আমার প্রশ্ন হচ্ছে 4 তারিখ থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন এবং কাজ শুরু হয়ে যাবে ফুলদমে, কালকে থেকে প্রসেস শুরু হচ্ছে, ট্রেনিং, প্রিন্টিং সব শুরু হয়ে যাবে, 4 তারিখ থেকে বাড়ি বাড়ি যাবে। আমাদের প্রশ্ন হচ্ছে, তৃণমূল একবার বলেছে যে বিএলওরা গেলে পেছন পেছন আমাদের নেতাকর্মীরাও যাবে দেখতে যে সব ঠিকঠাক হচ্ছে কিনা, এটাও তো এক প্রকার হুমকি। আশা করি সমস্ত প্রসেসটা নির্বিঘ্নে হবে, কিন্তু যদি নির্বিঘ্নে না হয় তাহলে প্রস্তুত আছে কি সমস্ত কিছু? বলুন স্যার। দেখুন, একজন করে বিএলএ 2 যেতে পারে, একজন করে, দল বল বেঁধে না। কিন্তু তৃণমূলের হুমকি প্রকাশে এটা দেখিয়ে দিচ্ছে আমরা দল বল বেঁধে লোক পাঠাবো, যাতে বিএলও ভয় করে। আপনি একটু খেয়াল করবেন, প্রায় 6000 কাছাকাছি বিএলও এই কাজ করতে নারাজ। কেন? ওরা ডেলিগেশন নিয়ে সিইওর কাছে কেন গেলেন? কি আমাদের নিরাপত্তার জন্য কি হবে? এই যে প্রকাশে যে তৃণমূল হুমকি দিচ্ছে। ঠিক ঠিক। এখন একটা জিনিস বলে দিই, আমি এটা বিস্তৃতভাবে বলবো না, বিজেপি প্রযুক্তিও ইউজ করছে, ঘাবড়াবেন না। আমরা, আপনারা যতই হুমকি চুমকি ধমক খেলা মেলা যতই বলুন, কাজ পুরো ভালো করে হবে। আর যেসব অবৈধ নাম সব বাদ পড়বে, একটা বৈধ নাম বাদ পড়বে না। বিহারে 65 লক্ষ ভোটারের নাম কাটা গেল, কেউ অবজেকশন করলো? কেউ অবজেকশন নেই, একটা আপিল হয়নি। সময় কম শিশির বাবু, আমি আসি প্রসূন বাবু, 30 সেকেন্ডে উত্তর। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গিয়েছেন, এসআইআর হচ্ছেই তো, এসআইআর এর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন কানুন নেই মানেঙ্গে, কানুন তো মানতেই হবে, এবার ভয় লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় 30 সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় 2016, 2021, 2011-তে যেরকম কনফিডেন্স ছিল, 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার এবং তারা যে সরকারকে যারা সমর্থন করে একই রকমভাবে কনফিডেন্স। শুধু একটা কথা আমি আপনাদের বলবো, প্রত্যেক বাড়ি বাড়িতে যখন আপনাদের কাছে যাবে, নিজের কাগজ, নিজের ডকুমেন্টস ঠিক করে রাখবেন, যেন কোনোভাবে বৈধ যারা তাদের কোনোভাবে ভোটার লিস্ট থেকে নাম
কাটা না যায়। এবং আমার দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং পশ্চিমবাংলার পুলিশের ওপরে এই ধরনের কোনো কাজ হতে দেবে না। ন্যায্য ভোটার থাকবে, ন্যায্য ভোটার ভোট দেবে, আর ওই ন্যায্য ভোটারের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আবার 30 সেকেন্ড শঙ্কুদা, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন? এই যতক্ষণ আপনার অনুষ্ঠান চলছিল ততক্ষণে আমার কাছে লাস্ট অনেকগুলো মেসেজ এসছে, তার মধ্যে লাস্ট একটা মেসেজ এসছে চণ্ডীপুর থেকে। সেখানে 117 নম্বর বুথের বিএলও, তার নাম হচ্ছে শক্তিপদ বাগ, তিনি তৃণমূলের হচ্ছে জিপির অঞ্চল সভাপতি, এই তার ছবি লোকে পাঠাচ্ছে। এ কি ফ্রি অ্যান্ড ফেয়ার আপনি করবেন? এ তো গোড়ায় গলত করে রেখেছে, সেগুলো ধরা পড়ে যাবে বলে ডিএম চেঞ্জ করে দিয়েছে, এসডিও চেঞ্জ করে দিয়েছে। অ্যাকশন নিতে হবে ভাই। ইলেকশন কমিশন আজকের নোটিফিকেশনের পর আর রাজ্য সরকারের এই সেক্টরে কিছু করার ক্ষমতা নেই, ফলে যারা বেআইনি কাজ করেছে তাদের এগেইনস্টে এফআইআর করতে হবে। এফআইআর করতে হবে। 30 সেকেন্ড জিষ্ণুবাবু, একদম সময় কম। দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কেবল কোনো রাজনৈতিক দলের সুবিধা অসুবিধার বিষয় নয়, এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে বাঙালির অস্তিত্বের প্রশ্ন। তাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এটা বুঝতে হবে যে এবারে যদি এসআইআর ঠিকমতো না হয় তাহলে আমি আগামী দিনে আমার সন্ততি এই রাজ্যে থাকতে পারবে কিনা। আর এই রাজ্যে যদি আমার সন্ততি না থাকতে পারে, এটার সঙ্গে ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা যুক্ত আছে। শাকিল আহমেদের মতো, যেটা খাগড়াগড়ের ঘটনায় হয়েছিল, সেরকম লোকের যদি এখানে নাম থাকে তাহলে জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত হয়ে আছে। ঠিক, আমি বাঙালি হিসেবে এখানে থাকতে পারবো কিনা সেটা আসল বেসিক প্রশ্ন। এসআইআর হচ্ছেই, আগামীকাল থেকে এসআইআর শুরু হচ্ছে। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি বিএলওরা যাবেন, যাদের সমস্যা হবে সমস্ত সমাধান নিয়ে বিএলওরা যাবেন। যাদের ফর্ম ফিল আপ করতে পর্যন্ত সমস্যা, তাদের ফর্মটাও ফিল আপ করে দেবেন। ডকুমেন্টস নিয়ে কি কি নির্দেশিকা রয়েছে সমস্ত কথার উত্তরও তারা দেবেন। প্রশ্ন হচ্ছে, সমস্ত কিছু যখন জলের মতো সহজ, তখন কোন কারণে, কি কারণে, কাদের বাঁচাতে তৃণমূল কংগ্রেস নিজেদের একটা প্যারালাল সহায়তা কেন্দ্র খুলছে? এগুলোর প্রয়োজন কি? খেলা হবে বলার প্রয়োজনটাই বাকি। নির্বাচন কমিশন মনে করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সাংবিধানিক দায়িত্ব তিনি পালন করবেন কি? প্রশ্ন রেখে শেষ করছি আজকে কিশোর অগ্নিবাণ। নজর থাকবে আমাদের। ব্রেকিং নিউজ, ইলেকশন কমিশনের সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট জানানো হলো, তথ্য না থাকলে ভোটারকে নোটিশ পাঠাবে ইআরও। তথ্য নিয়ে জমা দিতে হবে ইআরওকে, এরপর ইআরওর কাছে হিয়ারিং হবে, ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারের কাছে হিয়ারিং হবে এবং দাবির সপক্ষে জমা করতে হবে নথি ইআরওর কাছে এবং সেখানে হিয়ারিং হবে, এমনটাই জানাচ্ছে ইলেকশন কমিশন। जिन लोगों की मैचिंग या लिंकिंग 2003 या 2 या 4 से नहीं हो पाई है, उनको ईआरओ नोटिस जारी करेंगे। नोटिस के बाद हियरिंग होगी और हियरिंग में जो भी इंडिकेटिव डॉक्यूमेंट्स हैं उनको चेकिंग किया जाएगा और ईआरओ ये भी उनसे पूछेगा कि 2003 में आप कहाँ थे या आपके माताजी पिताजी कहाँ थे, जिससे अगर लिंकिंग नहीं भी हो पाई है तो वो भी कर पाए। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।